আমার আব্বু আমাদের সামনের ফ্ল্যাটের এক আন্টিকে লুকিয়ে বিয়ে করে প্রায় 15 বছর সংসার করেছে। শুধু তাই না, সেই সংসারে দুটা মেয়েও ছিল। সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? আম্মু সব জানতো, তবুও কখনো ঝগড়া করেনি। আমাদের কেউ কিছু বুঝতেও দেয়নি। আমি প্রথম যেদিন সত্যিটা জানলাম, সেদিন আমার মনে হয়েছিল আমাদের পুরো পরিবারটাই আসলে একটা অভিনয় ছিল। আমাদের বাসাটা ছিল পুরনো ধাঁচের 5 তলা বিল্ডিংয়ের। আমরা থাকতাম তৃতীয় তলায়। ঠিক সামনের ফ্ল্যাটেই থাকতো রেশমা আন্টি। শান্ত স্বভাবের একজন মহিলা। সবসময় হালকা রঙের শাড়ি পরতেন, কারো সাথে বেশি কথা বলতেন না। সাথে ছিল দুইটা মেয়ে। বড়টার নাম নীলা, ছোটটার নাম তৃষা। ছোটবেলা থেকেই আমি জানতাম ওদের বাবা বিদেশে থাকে। অন্তত সবাই তাই বলতো। কিন্তু এখন মনে হয় পুরো বিল্ডিংটাই হয়তো একটা মিথ্যার ভেতরে বাস করছিল। আব্বু ছিলেন খুব সম্মানিত মানুষ। এলাকার সবাই তাকে সম্মান করত। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মানুষকে সাহায্য করতেন। বাসায় আমাদের সাথে খুব সময় কাটালেও আমরা কখনো অভিযোগ করিনি। কারণ তিনি সবসময় বলতেন, সংসারের জন্যই তো এত কষ্ট করি। আম্মু শুধু চুপচাপ শুনত। আম্মুর একটা অদ্ভুত অভ্যাস ছিল। আব্বু যত রাতেই বাসায় ফিরুক, আম্মু না খেয়ে অপেক্ষা করত। আমি অনেকবার বলেছি, আম্মু তুমি আগে খেয়ে নাও। আম্মু শুধু হাসতো, তোর আব্বু একা খেতে পারে না। আজ ভাবলে হাসি পায়। মানুষটা যে দুইটা সংসারের মাঝখানে ভাগ হয়েছিল, সেটা আম্মু জেনেও এমনভাবে অভিনয় করত। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। একদিন রাত 11:30। আব্বু তখনও বাসায় ফেরেনি। আমি বারান্দায় দাঁড়িয়ে ফোন দেখছিলাম। হঠাৎ দেখি সামনের ফ্ল্যাটের দরজা একটু ফাঁক হলো। তারপর আমার আব্বু বের হয়ে এলো। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আব্বু চারপাশ দেখে আস্তে করে দরজা লাগিয়ে দিল। তারপর নিজের ফ্ল্যাটের দিকে হাঁটতে লাগলো, যেন কিছুই হয়নি। আমি এতটাই অবাক হয়েছিলাম যে নড়তেও পারছিলাম না। আব্বু আমাকে দেখে থেমে গেল। কয়েক সেকেন্ড আমাদের চোখাচোখি হলো। তারপর সে স্বাভাবিক গলায় বলল, ঘুমাস না এখনো? আমি কিছু বলতে পারিনি, শুধু মাথা নাড়লাম। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো কোনো দরকারে গিয়েছিল, হয়তো আন্টির বাসায় কোনো সমস্যা ছিল। কিন্তু এরপর থেকে আমি খেয়াল করতে শুরু করলাম, আব্বু প্রায় প্রতিদিন কোনো না কোনো অজুহাতে বাইরে যেত। আর আশ্চর্যের বিষয়, রেশমা আন্টির বাসায় কিছু দরকার হলেই আব্বু আগে গিয়ে হাজির হতো। কখনো বাজারের ব্যাগ তুলে দিচ্ছে, কখনো ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে যাচ্ছে, কখনো আবার নীলাকে স্কুলে পৌঁছে দিচ্ছে। একদিন নিচে দোকানে দাঁড়িয়েছিলাম, তখন পাশের বাসার এক আন্টি আরেকজনকে বলছিল, মানুষটা আসলে অনেক দয়ালু, নিজের পরিবারের মতো দেখাশোনা করে ওদের। তখন কথাটা স্বাভাবিকই লেগেছিল। এখন বুঝি মানুষ আসলে সত্যিটা চোখের সামনে দেখেও বুঝতে পারে না। কয়েক সপ্তাহ পর একটা ঘটনা সব বদলে দিল। সেদিন বিকেলে আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। প্রেশার অনেক কমে গিয়েছিল। আমি আব্বুকে ফোন দিলাম, ফোন বন্ধ। বারবার কল দিলাম, কোনো লাভ হলো না। শেষে আমি দৌড়ে নিচে ফার্মেসিতে গেলাম। ওষুধ নিয়ে ফিরে আসার সময় দেখি সামনের ফ্ল্যাটের দরজা খোলা। ভেতর থেকে হাসির শব্দ আসছে। আর সেই হাসির মধ্যে সবচেয়ে স্পষ্ট ছিল আমার আব্বুর গলা। আমি দরজার সামনে দাঁড়িয়ে জমে গেলাম। ভেতরে ডাইনিং টেবিলে আব্বু বসে আছে। নীলা তার পাশে দাঁড়িয়ে কিছু দেখাচ্ছে। তৃষা আব্বুর কাঁধে ঝুলে আছে। আর রেশমানটি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছে। দৃশ্যটা এতটাই স্বাভাবিক ছিল, যেন ওটাই তাদের আসল পরিবার। হঠাৎ তৃষা হেসে বলল, আব্বু, আজ কিন্তু তুমি কোথাও যেতে পারবা না। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আব্বু, মেয়েটা আমার আব্বুকে আব্বু বলে ডাকলো। ঠিক তখনই আব্বুর চোখ দরজার দিকে পড়ল। তার মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। রেশমা আন্টিও আমাকে দেখে থেমে গেল। কয়েক সেকেন্ড পুরো বাসায় নিস্তব্ধতা নেমে এলো। তারপর আব্বু ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তুই এখানে কেন? আমি কাপা গলায় বললাম, আম্মু অসুস্থ, তোমার ফোন বন্ধ ছিল। আব্বু কিছু বলতে পারছিল না, কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা তখনও বাকি ছিল। পেছন থেকে আম্মুর গলা শোনা গেল, ওকে আর মিথ্যা বলে লাভ নাই। আমি ঘুরে দেখি আম্মু দাঁড়িয়ে আছে।
দুর্বল শরীর নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে এসেছে, কিন্তু তার মুখে কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত শান্তি। আম্মু আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আজ না হোক একদিন তোকে জানতেই হতো। আম্মুর শান্ত কণ্ঠস্বর আমার কানে পাথরের মতো আছড়ে পড়ল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে মানুষটা এত বছর ধরে এই পাহাড় সম সত্যটা পিঠের উপর বয়ে বেরিয়েছে। সে আজ এতটা সহজভাবে কথা বলছে। মা ধীরে ধীরে রেশমা আন্টির ঘরের ভেতরে ঢুকলেন। আমার মনে হয়েছিল আজ হয়তো কোনো বড় প্রলয় ঘটবে, চিৎকার, চেঁচামেচি কিংবা ভাঙচুর, কিন্তু কিছুই হলো না। মা গিয়ে তৃষার মাথায় হাত রাখলেন। মেয়েটা তখনও অবাক হয়ে তাকিয়ে আছে। আব্বু অপরাধীর মতো মাথা নিচু করে ডাইনিং টেবিলের এক কোণে দাঁড়িয়েছিলেন। মা স্থির গলায় বললেন, ওদের কি দোষ? তোর আব্বু যখন 15 বছর আগে এই ভুলটা করেছিল, তখন আমি চলে যেতে পারতাম, কিন্তু তোদের কথা ভেবে আর এই মেয়ে দুটোর ভবিষ্যতের কথা ভেবে আমি থেকে গিয়েছি। আমি চিৎকার করে বলে উঠলাম, তুমি এই নোংরামিকে তুমি ত্যাগ না করে মেনে নিলে আম্মু? আমাদের সাথে কেন এই অভিনয় করলে? মা এক মুহূর্তের জন্য জানালার বাইরে তাকালেন। বিকেলের ম্লান আলোয় তার চোখের কোণের বলিরেখাগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠল। অভিনয় না করলে তুই কি আজকের এই সম্মান নিয়ে বড় হতে পারতি? সমাজ কি তোকে সহজভাবে নিত? মানুষ বলতো, অমুক সাহেবের 2 বউ, 2 সংসার। আমি শুধু তোর বাবাকে না, আমাদের পরিবারটাকেও আগলে রেখেছিলাম। আব্বু এবার মুখ খুললেন। তার সেই গাম্ভীর্য ভরা কণ্ঠস্বর আজ একদম ভাঙা। আমাকে ক্ষমা করিস। আমি পরিস্থিতি সামলাতে গিয়ে মিথ্যার জালে জড়িয়ে পড়েছিলাম। রেশমার কেউ ছিল না। আমি শুধু তাকে একটা নাম দিতে চেয়েছিলাম। আমার পিত্তি জ্বলে গেল। নাম দেওয়ার জন্য নিজের ঘরে মিথ্যা বলতে হয়, নিজের সন্তানদের ঠকাতে হয়। আমি লক্ষ্য করলাম নীলার তৃষাও কাছে। ওরাও জানতো না যে আমরাই ওদের বাবার আসল পরিচয়। আজ ওদের কাছেও তাদের পৃথিবীটা ওলটপালট হয়ে গেছে। রেশমা আন্টি ফোঁপিয়ে কেঁদে উঠলেন। বড়াপা, বিশ্বাস করেন, আমি কখনো আপনার অধিকার কেড়ে নিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম আমার মেয়ে দুটো যেন একটা বাবার পরিচয় পায়। আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। সিঁড়িতে দৌড়ে আমাদের ফ্ল্যাটে চলে এলাম। নিজের রুমের দরজা বন্ধ করে অন্ধকার ঘরে বসে রইলাম। ঘরের প্রতিটি কোণ, প্রতিটি আসবাবপত্র আজ আমার কাছে অচেনা মনে হচ্ছে। এই দেয়ালে টাঙানো আমাদের হাসি খুশি পারিবারিক ছবিটা যেন আমায় ভেঙ্গাছিল। একটু পরে দরজায় টোকা পড়ল। আম্মু, দরজা খোলো, ওষুধটা খেতে হবে। আমার শরীরটা ভালো লাগছে না। আমি দরজা খুললাম, কিন্তু আম্মুর দিকে তাকাতে পারছি না। মা বিছানায় বসে দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি তোর খুব ঘৃণা লাগছে, কিন্তু একটা কথা মনে রাখিস, পৃথিবীতে সব সত্যি সাদা কালো হয় না, মাঝখানে কিছু ধূসর রং থাকে। তোর আব্বু দোষী, কিন্তু সে আমাদের কোনো অভাবে রাখেনি, আবার ওদেরও রাস্তায় ফেলে দেয়নি। আমি ম্লান হাসলাম। তার মানে তুমি বলতে চাও টাকা আর সামাজিক সম্মান থাকলে বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া যায়? মা কোনো উত্তর দিলেন না, শুধু চুপচাপ শুয়ে পড়লেন। সেই রাতের পর থেকে আমাদের বাসায় এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আব্বু এখন আর লুকিয়ে যান না। দিনের একটা সময় তিনি সামনের ফ্ল্যাটে কাটান, বাকি সময় আমাদের এখানে। আগে যেটা ছিল গোপন পাপ, এখন সেটা যেন এক অলিখিত সমঝোতা। কিন্তু আমি খেয়াল করলাম আব্বু আমাদের সাথে চোখ মেলাতে পারেন না। আর আম্মু, আম্মু আগের মতোই যত্ন করে আব্বুর জন্য খাবার বেড়ে রাখেন, তবে সেই হাসিতে এখন আর প্রাণ নেই। এর কয়েকদিন পর একদিন বিকেলে আমি বাজারে যাচ্ছিলাম। সিঁড়িতে নীলার সাথে দেখা। সে হাতে একটা কলেজের ফর্ম নিয়ে দাঁড়িয়েছিল। আমাকে দেখে সে থমকে গেল। কিছুক্ষণ ইতস্ত করে নিচু গলায় বলল, আপু, কলেজের ফর্মে বাবার নামের জায়গায় কি ওনার নামটাই লিখব, নাকি অন্য কিছু? আমি নীলার চোখের দিকে তাকালাম। সেখানে একরাশ ভয় আর অনিশ্চয়তা। এই মেয়েটাকে তো এতদিন মিথ্যা স্বপ্ন দেখানো হয়েছে। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমাদের বাবার এই দৈত্য জীবন আমাদের সবাইকে এক গোলকধাঁধায় ফেলে দিয়েছে, যেখানে কেউ পুরোপুরি সুখে নেই, আবার কেউ কাউকে ছেড়ে যেতেও পারছে না। নীলার প্রশ্নটা আমার কানে বিষের মতো বিঁধল। ফর্মে বাবার নামে জায়গায় সে কি লিখবে?
আজ হুট করে সে সামনে আসতেই নীলার চেনা পৃথিবীটা ধূসর হয়ে গেছে। আমি নীলার দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বললাম, যা সত্যি তাই লিখিস, লুকানোর তো আর কিছু নেই। নীলা নিচু গলায় বলল, মা বলেছে ওনার নাম না লিখি। মা খুব ভয় পাচ্ছে, তোমাদের সমাজে জানাজানি হলে নাকি অশান্তি হবে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। রেশমানটি এখনও নিজেকে পর ভাবছেন, অথচ আমার বাবা তাকে আমাদের চেয়ে কম সময় দেননি। আমি নীলার কাঁধে হাত রেখে বললাম, তোর মাকে বলিস অশান্তি যা হওয়ার হয়ে গেছে, এখন অন্তত নিজেদের সাথে প্রতারণা করিস না। বাসায় ফিরে দেখি ড্রয়িং রুমে এক অদ্ভুত দৃশ্য। আব্বু আর আম্মু সামনাসামনি বসে আছেন, মাঝখানে একটা নীল রঙের ফাইল। আমাকে দেখে আব্বু একটু কোঁকড়ে গেলেন। আম্মু শান্ত গলায় বললেন, আয় বস, তোকেও এটা জানানো দরকার। আমি সোফায় বসতেই আম্মু ফাইলটা এগিয়ে দিলেন। দেখলাম ওটা ধানমন্ডির এই ফ্ল্যাটটার দলিল। আম্মু বললেন, তোর আব্বু এই ফ্ল্যাটটা তোর আর নীলার নামে লিখে দিতে চাইছে, আর আমাদের গ্রামের জমিটা তৃষার নামে। আমার হাসি পেল। বাবার অপরাধ কি এখন সম্পত্তিতে গিয়ে ঠেকেছে? আমি ফাইলের দিকে না তাকিয়েই বললাম, টাকা বা জমি দিয়ে কি গত 15 বছরের অভিনয়টা মুছে ফেলা যাবে আব্বু? আব্বু এবার ধরা গলায় বললেন, আমি জানি আমি তোদের কাছে মুখ দেখানোর যোগ্যতা হারিয়েছি, কিন্তু আমার অবর্তমানে তোরা যেন একে অপরের শত্রু না হয়ে দাঁড়াস, আমি শুধু সেই ব্যবস্থা করতে চাইছি। আম্মু হঠাৎ বলে উঠলেন, শত্রু হওয়া তো সহজ, কিন্তু তোর আব্বু যেটা করেছে সেটা শুধু অপরাধ না, একটা বিশাল বড় দায়। এখন সে দায়ের বোঝা আমাদের সবাইকে বইতে হবে। পরের কয়েকটা মাস এক অস্থিরতার মধ্য দিয়ে কাটল। আমাদের বাসায় এখন রেশমা আন্টি আর তার মেয়েদের আসা যাওয়া শুরু হয়েছে। আম্মুই জোর করে ওদের নিয়ে আসেন। সমাজের চোখে আমরা হয়তো এক অনন্য উদাহরণ, কিন্তু ভেতরের রক্তক্ষরণটা শুধু আমিই জানি। সবচেয়ে বেশি বদলে গেছেন আম্মু। তিনি এখন আর আব্বুর জন্য রাত জেগে অপেক্ষা করেন না। আব্বু আসুক বা না আসুক, আম্মু ঠিক 10টায় খেয়ে শুয়ে পড়েন। সেই যে তোর আব্বু একা খেতে পারে না বলাটা আম্মুটা যেন কোথাও হারিয়ে গেছে। একদিন রাতে বৃষ্টি পড়ছিল। আমি রান্নাঘরে পানি খেতে গিয়ে দেখি আম্মু জানালার ধারে দাঁড়িয়ে কাঁদছেন। কোনো শব্দ নেই, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি কাছে গিয়ে দাঁড়ালে আম্মু তাড়াতাড়ি চোখ মুছিয়ে হাসার চেষ্টা করলেন। আমি জিজ্ঞেস করলাম, এখনো কেন কাঁদো আম্মু? তুমি তো সব মেনে নিয়েছো। আম্মু ম্লান হেসে বললেন, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এক জিনিস না রে মা। আমি মেনে নিয়েছি পরিস্থিতির চাপে, কিন্তু মন থেকে কি মানিয়ে নিতে পেরেছি? প্রতিবার যখন রেশমা আমার সামনে এসে দাঁড়ায়, মনে হয় আমার বছরের পর বছর সংসারটা আসলে একটা ভিখারি ছিল, যে শুধু বাবার ফেলে রাখা সময়টুকু কুড়িয়ে খেত। আমার মনে হলো আম্মুর এই নীরব কান্নাটাই আমাদের পরিবারের আসল রূপ। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। এত রাতে কে? দরজা খুলতে দেখি নীলা দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে আতঙ্ক। হাঁপাতে হাঁপাতে বলল, আপু তাড়াতাড়ি চলো, মা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে, কথা বলছি না। আব্বু ঘর থেকে বের হয়ে এলেন। মুহূর্তের মধ্যে পুরো বাসাটা আবার অলন্দাজ হয়ে গেল। আমি দেখলাম আব্বু পাগলের মতো সামনের ফ্ল্যাটের দিকে দৌড়াচ্ছেন, আর আম্মু আম্মু কোনো কথা না বলে নিজের ওড়নাটা গায়ে জড়িয়ে নিলেন। আম্মু আমার দিকে তাকিয়ে বললেন, চল, আজ আর অভিনয়ের সময় নেই, মানুষটাকে বাঁচাতে হবে। আমি আম্মুর দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইলাম। যে মহিলাকে আমার বাবা সারা জীবন ঠকিয়ে এলেন, সেই মহিলাই আজ বাবার অন্য সংসারটাকে বাঁচাতে সবার আগে এগিয়ে যাচ্ছেন। রেশমা আন্টির শোবার ঘরে গিয়ে দেখি বিছানায় নিথর হয়ে পড়ে আছেন তিনি। আব্বু তার হাত ধরে চিৎকার করে ডাকছেন। তৃষা এক কোণে ভয়ে কাঁপছে। আম্মু ধীর পায়ে আব্বুর পাশে গিয়ে দাঁড়ালেন। আব্বুর কাঁধে হাত রেখে বললেন, শান্ত হও, হাসপাতালে নিতে হবে, এখন ওর পালস পাওয়া যাচ্ছে। হাসপাতালের সাদা করিডোরে আইসিইউ এর লাল বাতিটা জ্বলছিল। ভেতরে স্ট্রেচারে রেশমানটি মৃত্যুর সাথে লড়ছেন, আর বাইরে আমরা সবাই এক অদ্ভুত অপরাধবোধের স্তব্ধতায় মরে যাচ্ছিলাম। আব্বু করিডোরের এক কোণায় 2 হাতে মুখ ঢেকে বসে আছেন।
তার সে চিরচেনা আত্মবিশ্বাসী সম্মানিত অবয়বটা আজ কেমন যেন কুকড়ে ছোট হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো এই পুরো ঝড়টা এক হাতে সামলাচ্ছিলেন আম্মু। ডাক্তারদের সাথে কথা বলা, ফর্ম সই করা, ওষুধের প্রেসক্রিপশন মেলানো, সবকিছু তিনি এত শান্তভাবে করছিলেন যে ওনাকে দেখে বোঝার উপায় ছিল না ওনার নিজের বুকের ভেতর কত বড় ক্ষত। ভোরের দিকে ডাক্তার বেরিয়ে এসে জানালেন বিপদ কেটে গেছে, রেশমা আন্টির জ্ঞান ফিরেছে। কেবিনে ঢোকার অনুমতি মিলতেই আম্মু প্রথমে ঢুকলেন। আমি নীলা আর তৃষা দরজার বাইরে দাঁড়িয়ে দেখছিলাম। রেশমা আন্টি চোখ মেলে আম্মুকে দেখেই ফুপিয়ে কেঁদে উঠলেন। আম্মু আলতো করে তার কপালে হাত রাখলেন, তারপর খুব শক্ত গলায় বললেন, এই দুর্বলতা কেন রেশমা? আত্মহত্যা করে কারের শাস্তি দিতে চেয়েছিলে? নিজের নাকি তোমার এই দুটো মেয়ের? 15 বছর ধরে একটা মানুষকে লুকিয়ে আগলে রেখে আজ কেন ভেঙে পড়লে? রেশমা আন্টি কাঁদতে কাঁদতেই বললেন, বড় আপা, আমি আর পারছিলাম না। সমাজের মানুষের চাউনি, নিজের মেয়েদের অপরাধী মুখগুলো আমাকে বাঁচতে দিচ্ছিল না। আমি মরে গেলে অন্তত আপনাদের সংসারটা শান্ত হতো। আম্মু ম্লান হাসলেন। সংসার তো 15 বছর আগেই অশান্ত হয়ে গেছে, এখন মরলেই কি সব ঠিক হয়ে যাবে? শোনো রেশমা, কাপুরুষের মতো পালিয়ে যাওয়া সহজ, লড়াই করা কঠিন। আজ থেকে তুমি আর পালাবে না। হাসপাতাল থেকে ফেরার পর আম্মু আমাদের ড্রয়িং রুমে সবাইকে ডাকলেন। আব্বু অপরাধীর মতো সোফায় মাথা নিচু করে বসেছিলেন। আম্মু সোজা আব্বুর সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল এক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা। আম্মু বললেন, 15 বছর ধরে তুমি আমাদের দুই ভাগে ভাগ করে রেখেছ। এক ফ্ল্যাটে আলো জ্বেলেছ, অন্য ফ্ল্যাটে অন্ধকার। এই 5তলা বিল্ডিংয়ের দুই দরজার আড়ালে সমাজ, প্রতিবেশী আর আমাদের নিজেদের ভেতরের এই লুকোচুরি আর ঘৃণা আমি আর নিতে পারছি না। রেশমার মেয়ে দুটোর সুরক্ষার দায়িত্ব এখন আমাদের। আব্বু অবাক হয়ে তাকালেন। তুমি কি বলতে চাইছো? আম্মু ড্রয়িং রুমের চাবিটা টেবিলের উপর রেখে বললেন, আজ থেকে আর কোনো ভাগাভাগি থাকবে না, যা হবে সবার সামনে হবে। রেশমার ওর দুই মেয়ে আজ থেকে আমাদের ফ্ল্যাটেই থাকবে। আমরা সবাই একই ছাদের নিচে থাকব। আম্মুর এই কথাটাই যেন পুরো ঘরে একটা বোমার মতো ফাটল। আমি স্তম্ভিত হয়ে বললাম, আম্মু, তুমি এটা কি বলছো? একই ফ্ল্যাটে পরিবারটা থাকবে? তুমি নিজেকে কতটা ছোট করবে? মা আমার দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত দীপ্তি। ছোট হওয়া নয় রে, এটাকে বলে নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। 15 বছর ধরে তোর বাবা আমাদের আড়ালে নাটক করেছেন। এখন আর কোনো আড়াল থাকবে না। এক টেবিলে খাবো, এক ছাদের নিচে বাঁচব। দেখি সমাজ আর কার দিকে আঙ্গুল তোলে। আম্মুর সিদ্ধান্তের উপর কথা বলার সাহস সেদিন কারও ছিল না। পরের সপ্তাহেই সামনের ফ্ল্যাটটা ছেড়ে রেশমা আন্টি, নীলা আর তৃষা আমাদের ফ্ল্যাটে চলে এলো। প্রথম প্রথম দিনগুলি ছিল নরকের মতো অস্বস্তিকর। ডাইনিং টেবিলে যখন আমরা সবাই একসাথে বসতাম, তখন চামচের টুংটাং শব্দ ছাড়া আর কোনো আওয়াজ হতো না। নীলার তৃষা সবসময় গুটিয়ে থাকত, আমার সাথে চোখ মেলাতে ভয় পেত, কিন্তু রক্তের টান আর বয়সের সহজতা হয়তো সব দেয়াল ভেঙে দেয়। একদিন বিকেলে আমি টেবিলে বসে অ্যাসাইনমেন্ট করছিলাম। নীলা এসে খুব দ্বিধা নিয়ে পাশে দাঁড়ালো। তার হাতে সেই কলেজের ফর্ম। নিচু গলায় বলল, আপু, ফর্মটা একটু পূরণ করে দেবে? বাবার নামের জায়গায় ওনার নামটা লিখেছি। তুমি বলেছিলে না নিজেদের সাথে তার প্রতারণা না করতে? আমি নীলার দিকে তাকালাম। মেয়েটার চোখে এবার আর কোনো ভয় নেই, এক ধরনের মুক্তি আছে। আমি কলমটা হাতে নিয়ে হাসলাম। সেই থেকে আমাদের ভেতরের বরফটা গলতে শুরু করলো। আজ প্রায় 1 বছর কেটে গেছে। আমাদের এই জোড়াতালি দেওয়া সংসারটা এখন আর অভিনয়ের মতো লাগে না। এটাই আমাদের কঠিন বাস্তব। রেশমান্টি এখন আম্মুকে বড় বোনের মতো শ্রদ্ধা করেন। সংসারে রান্নাবান্নার দায়িত্বটা তিনিই সামলান। আর আম্মু এখন আর আব্বুর জন্য রাত জেগে অপেক্ষা করেন না। তিনি এখন পুরো পরিবারের কেন্দ্রবিন্দু। বড় অদ্ভুত লাগে আব্বুকে দেখলে। যে মানুষটা একসময় দুই সংসারের হর্তকর্তা ছিলেন, তিনি এখন এই বিশাল ফ্ল্যাটের এক কোনায় অপরাধের মতো বোঝা নিয়ে চুপচাপ বসে থাকেন।
তিনি এখন আর সেই প্রতাপশালী সংসারের কষ্ট করা কর্তা নন, বরং নিজের তৈরি করা সত্যের মুখোমুখি দাঁড়িয়ে থাকা এক পরাজিত পুরুষ। আমি এখন প্রায় বিকেলে বারান্দায় এসে দাঁড়াই। সামনের খালি ফ্ল্যাটটার দিকে তাকালে বুকটার কেমন করে ওঠে না। মনে হয় পৃথিবীতে কিছু কিছু ভাঙা জিনিস জোড়া লাগানোর চেয়ে সেটার ভাঙা অংশগুলো নিয়ে একটা নতুন কিছু তৈরি করাই বোধ হয় জীবনের আসল নাম। আমাদের পরিবারটা হয়তো আদর্শ কোনো পরিবার নয়, কিন্তু আমাদের মা আমাদের শিখিয়েছেন কিভাবে ধ্বংসস্তূপের ওপরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়। সমাপ্ত। কেমন লাগলো গল্পটি? আশা করি কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগার মতো আরেকটি সুন্দর গল্প, মাতৃত্বের মূল্য। খেতে বসিয়ে স্বামী মুখ বাঁকিয়ে বলল, শরীরের দিকে কখনো তাকিয়েছ? দিন দিন কেমন মোটা হচ্ছ? আমি হেসে বললাম, কত মানুষ চেয়েও মোটা হতে পারে না, সেদিক থেকে আমি সুখী। সে হাসতে হাসতে বলল, এখন থেকে সকালে আর রাতে রুটি খাবে, দুপুরে অল্প ভাত, না হলে কিন্তু একদিন দরজায় আটকে যাবে। সায়নের কথাগুলো হয়তো মজার ছলে বলা ছিল, কিন্তু আমার বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে গেল। কষ্টটা মুখে প্রকাশ করলাম না, বরং তার সঙ্গে আমিও হেসে কথা বললাম। শুধু সায়ন নয়, আশেপাশের মানুষে যেন আমার শরীর নিয়ে মন্তব্য করার সুযোগ খোঁজে। পাশের বাসার ভাবি, চাচিরা প্রায়ই বলে, ভুঁড়িটা কি বানিয়েছেন? এক মন তো হবেই। হা হা হা। তারাও হাসে, আমিও জোর করে হাসি। কিন্তু সেই হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়ে থাকে সেটা কেউ বোঝে না। অনেক চেষ্টা করেছি আগের মতো স্লিম হতে, ডায়েট করেছি, হাঁটাহাঁটি করেছি, ইউটিউব দেখে ব্যায়ামও করেছি, কিন্তু কিছুতেই আগের শরীরটা আর ফিরে পাইনি। প্রথম সন্তান হওয়ার পর থেকেই ওজন বাড়তে শুরু করে। ৩ বছর পর দ্বিতীয় সন্তানের জন্মের পর যেন শরীরটা আর নিয়ন্ত্রণে রইল না। মাঝে মাঝে পুরনো ছবিগুলো দেখি, কি সুন্দর চিকন ছিলাম। সবাই বলতো, রিমি, তোমাকে নায়িকাদের মতো লাগে। এখন কেউ আর সেসব বলে না। তবুও নিজেকে বোঝাই, আমার 2টি ফুটফুটে সন্তান আছে, ভালো একটা সংসার আছে। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, শুধু শরীরটা বদলে গেছে, মানুষটা তো বদলায়নি। একদিন ছেলে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি গেলাম। সায়ন আমাদের সঙ্গে যেতে পারল না, বলল অফিসে নাকি অনেক কাজ। মনের মধ্যে একটু খারাপ লাগলেও কিছু বলেনি, কিন্তু গ্রামের বাড়িতেও শান্তি পেলাম না। এক ফুপাতো বোন বলল, আপা, ঢাকার খাবার দাবার মনে হয় খুব ভালো, আপনাকে তো চেনাই যাচ্ছে না। এক খালা হাসতে হাসতে বললেন, আরেকটু মোটা হলে কিন্তু হাঁটতেই কষ্ট হবে। সবাই হয়তো মজা করছিল, কিন্তু প্রতিটি কথা আমার মনে সূচির মতো বিছিল। 4 দিন থেকে আবার দুপুরে ঢাকায় ফিরে এলাম। সায়ন তখন অফিসে, আমার কাছে ফ্ল্যাটের চাবি ছিল। দরজা খুলে ভেতরে ঢুকলাম। বাচ্চারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আমি রান্নাঘরে পানি গরম করতে যাচ্ছি, এমন সময় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি পাশের ফ্ল্যাটের ভাবি। মুখে অদ্ভুত এক গম্ভীর ভাব। তিনি ভেতরে এসে সোফায় বসে বললেন, রিমি, তোমার একটা কথা বলি, রাগ করো না আবার। আমি হেসে বললাম, না ভাবি, বলেন, রাগ করব কেন? তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, নিজের শরীরের দিকে একটু যত্ন নিও, স্বামীর সামনে একটি আকর্ষণীয় হয়ে থেকো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি নিচু গলায় বললেন, আসল কথাটা বলা ঠিক না, তবুও না বললে আমার মন মানত না। তোমার স্বামীকে অন্ধবিশ্বাস করিও না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। মানে? ভাবি দীর্ঘশ্বাস ফেলে বললেন, গত কয়েকদিন ধরে তোমার স্বামীকে আমি এক মহিলার সঙ্গে কয়েকবার দেখছি, রিকশায়, আবার একদিন একটা রেস্টুরেন্টের সামনে। মহিলাটা দেখতে খুবই স্মার্ট। দুজনকে দেখে মনে হচ্ছিল অনেক দিনের পরিচয়। আমার হাত থেকে পানির গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল। মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। এ কারণেই কি সায়ন আমাদের সঙ্গে গ্রামে যায়নি? নাকি ভাবি ভুল দেখেছেন? আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। হয়তো অফিসের সহকর্মী, হয়তো কোনো জরুরি কাজ। কিন্তু পরের মুহূর্তেই মনে পড়ল, গত কয়েক মাস ধরে সায়ন প্রায় রাত করে বাসায় ফিরছে। ফোনে কথা বলার সময় আমাকে দেখলেই অন্য ঘরে চলে যায়। আগের মতো আর ফোনটাও আমার হাতে দেয় না। এসব কি শুধু কাকতালীয়, নাকি আমি এতদিন কিছুই বুঝতে পারিনি?
ভাবি চলে যাওয়ার পরও আমি দরজার চৌখাটে প্রায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর এক ধরনের তীব্র শূন্যতা ঝিঝি পোকার শব্দের মতো বাজতে লাগলো। চোখের সামনে ভেসে উঠছে সায়নের মিষ্টি হাসিমাখা মুখটা। এই লোকটাই কি তবে আমাকে আড়ালে অন্য কারো কাছে বিক্রি করে দিচ্ছে আমার অজান্তে? নাকি একজন নারীর বাহ্যিক সৌন্দর্যটাই তার কাছে সব হয়ে উঠল? যার সামনে ৮ বছরের বিশ্বাস, ভালোবাসা আর দুটো সন্তানের জন্মদাত্রীর কোনো মূল্যই রইল না। রান্নাঘর থেকে পানির ফোঁটার শব্দ আছে, কিন্তু আমার পা দুটো যেন মেঝেতে আটকে গেছে। না, আমি অহেতুক সন্দেহ করে নিজের সংসারটা জ্বালিয়ে ছাই করব না, কিন্তু সত্যটা আমাকে জানতেই হবে। কৌতূহল আর ভয়ের এক তীব্র স্রোত আমার পুরো শরীর বরফ করে দিল। ড্রয়িং রুম থেকে ধীর পায়ে আমাদের শোয়ার ঘরে গেলাম। ঘরটা থমথমে হয়ে আছে। 2 বাচ্চা অন্য ঘরে অঘরে ঘুমাচ্ছে। তারা জানেই না তাদের মায়ের পায়ের তলার মাটিটুকু কিভাবে সরে যাচ্ছে। সায়নের স্টাডির টেবিলটার দিকে তাকালাম। ড্রেসিং টেবিলের আয়নায় চোখ পড়তেই নিজের প্রতিবিম্ব দেখে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো। মেদ জমে যাওয়া এই শরীরটার জন্য কি আমি আজ অবহেলিত? ড্রেসিং টেবিলের আয়নায় নিজের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। গালের হালকা মেস্তার দাগ, পেটের আলগা হয়ে যাওয়ার চামড়া, আর চোখের নিচে কালচে ছাপ। এটাই কি তবে আমার অপরাধ? মাতৃত্বের চিহ্নগুলো কি কোনো পুরুষের কাছে এতটাই মূল্যহীন? নিজেকে সামলে সায়নের ড্রয়গুলো খুঁজতে শুরু করলাম, কিন্তু সেখানে সন্দেহজনক কিছু পাওয়া গেল না। সব গোছানো, একদম সাধারণ। তবে কি ভাবি ভুল দেখেছেন? মনের মধ্যে এক বিন্দু আশার আলো জ্বলে উঠল। হয়তো সত্যি অফিসের কোনো কাজে রিকশায় উঠতে হয়েছিল। সন্ধ্যায় সায়ন বাসায় ফিরল, হাতে এক ব্যাগ মিষ্টি আর বাচ্চাদের জন্য খেলনা। মুখটাতে চিরচেনা সেই মায়াবী হাসি। কি ব্যাপার রিমি, গ্রামে 4 দিন থেকে এসে তো মনে হচ্ছে আরো শুকিয়ে গেছো? হেসে বলল সায়ন। আগে হলে হয়তো এই ঠাট্টায় আমিও হেসে উঠতাম, কিন্তু আজ সায়নের হাসিটা দেখে আমার বুকের ভেতর কষ্ট দ্বিগুণ হয়ে উঠল। আমি শান্ত গলায় বললাম, হাতে মুখে পানি দিয়ে এসো, চা দিচ্ছি। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর সায়ন ব্যালকনিতে দাঁড়িয়ে কার যেন সাথে ফোনে কথা বলছিল। আমি পা টিপে টিপে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ নীরা, আমি বাসায় পৌঁছেছি। না না, ও কিছু সন্দেহ করেনি। আর প্লিজ, কালকের মিটিংয়ের পর আমরা সেই ক্যাফেতেই বসবো। তুমি কাল ওই নীল শাড়িটা পরে এসো প্লিজ, তোমাকে খুব মানায়। কথাগুলো শুনে আমার পায়ের তলা থেকে যেন শহরটা দুলতে লাগলো। নীরা, সায়নের অফিসে নতুন জয়েন করা কলিগ। কয়েকদিন আগে সায়নের মুখে নীরার কথা শুনেছিলাম। 29 থেকে 30 বছরের এক ডিভোর্সি নারী। শুনেছিলাম এর আগে তার 2টি বিয়ে হয়েছিল, কিন্তু কোনো সংসারে টেকাতে পারেনি। সংসারের দায় দায়িত্ব বা মায়া মমতায় তার কোনো আগ্রহ নেই। তার সারাদিনের ব্যস্ততা শুধু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা, বিউটি পার্লার আর নিজের রূপের চর্চা নিয়ে। অথচ এই লোকটা, যে নিজের 2টো বাচ্চার মায়ের শরীরে একটু চর্বি জমেছে বলে মুখ বাঁকায়, সে কিনা ঘুরে বেড়াচ্ছে এমন এক নারীর পেছনে যে কেবল নিজের রূপ ফেরাতে ব্যস্ত। পরদিন সকালে সায়ন অফিসে যাওয়ার সময় আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুল ঠিক করলো, সুগন্ধি মাখল। আমি চুপচাপ তার চা এগিয়ে দিয়ে বললাম, সায়ন, আজকে বিকেলে কি একটু সময় হবে? দুজনে মিলে বাইরে থেকে ঘুরে আসতাম। অনেকদিন কোথাও যাওয়া হয় না। সায়ন চায়ে এক চমক দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলল, আরে রিমি, দেখছই তো কাজের চাপ, এখন আবার ঘোরার শখ জাগলো। আর এই অবস্থায় বাইরে কি করবে? একটু নিজের খেয়াল রাখো, ঘরে থেকে মেদটা কমানোর চেষ্টা করো। কথাটা বলেই সে হনহন করে বেরিয়ে গেল। সায়ন হয়তো আমাকে ভালোবাসে, তবে আমার শরীরকে হয়তো ভালোবাসে না। সংসারের সব খরচ সে সময় মতো দেয়, বাচ্চাদের ভালোবাসে, মাঝে মাঝে আমার জন্য উপহারও আনে, কিন্তু তার সেই ভালোবাসায় আর আবেগ বা আকর্ষণ নেই। আমার পেটে বেড়ে যাওয়া চর্বি, মুখের ব্রণ আর সারাদিন সংসারের কাজ শেষে আলুথালু হয়ে থাকা রূপটা তার রুচিতে আর ধরে না। সে চায় চকচকে সাজানো গোছানো এক পুতুল, ঠিক নীরার মতো। দুপুরের দিকে বাচ্চাদের মেজু খালার বাসায় রেখে আমি সোজা চলে গেলাম সায়নের অফিসের কাছে। সে নির্দিষ্ট রেস্টুরেন্টটার উল্টো পাশের এক কোনায়
দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। ঠিক দুপুর 2টায় সায়ন আর নীরা রেস্টুরেন্ট থেকে বের হলো। সায়নের হাত ধরে নীরা খিলখিল করে হাসছে। নীল শাড়িতে নীরাকে সত্যি বেশ আকর্ষণীয় লাগছে। ঠোঁটে গাঢ় লিপস্টিক, নিখুঁত মেকআপ, আর সায়ন, তার চোখে মুখে ফুটে উঠছে এক অন্যরকম মোহ। যে সায়ন আমার দিকে আজকাল ভালোভাবে তাকায়ও না, সে নীরার প্রতিটি কথা গিলে খাচ্ছে। চোখের জল গড়িয়ে পড়ল গালে, তবে এবার কষ্টের জল নয়। এই জল ছিল এক চরম সত্যকে মেনে নেওয়ার। আমি আড়ালে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। যে নারী দুটো সন্তানের জন্ম দিতে গিয়ে নিজের রূপ যৌবন বিসর্জন দিল, তার স্থান হলো অবহেলায়। আর যে নারী সব দায়িত্ব এড়িয়ে কেবল রূপের পসরা সাজিয়ে বসেছে, সে পেল আমার স্বামীর সমস্ত আকর্ষণ। বাসায় ফিরে এলাম ধীর পায়ে। চোখের পানি মুছে আয়নার সামনে দাঁড়ালাম। এবার আর নিজের মেদ দেখে কষ্ট পেলাম না। আয়নার প্রতিবিম্বকে শক্ত গলায় বললাম, অনেক হয়েছে রিমি। পরের জন্য নিজেকে গুটিয়ে রাখা এবার বন্ধ। যে শরীরের জন্য তুমি লজ্জিত হচ্ছ, এই শরীরই তোমার 2টি সন্তানের জন্ম দিয়েছে। এবার মাতৃত্বের অসমমানের জবাব তোমাকে দিতেই হবে। দরজায় সায়নীর চাবি ঘোরানোর শব্দ পাওয়া গেল। আমি সোজা হয়ে দাঁড়ালাম। আজকের রিমি আর আগের সে অবহেলিত থাকবে না। দরজার লোক খোলার শব্দ হতেই আমি চোখের কোণের সামান্যতম জলের চিহ্নটুকে মুছে ফেললাম। সায়ন ভেতরে ঢুকে আগের মতোই স্বাভাবিক গলায় বলল, আজকে ভীষণ ক্লান্ত লাগছে রিমি, একটু তাড়াতাড়ি চা আর সাথে কিছু স্ন্যাক্স দাও তো। আমি সায়নের দিকে তাকালাম। একদম শান্ত, গভীর এক নীরবতা ধরে রেখে কেবল মৃদু হেসে বললাম, তুমি হাত মুখ ধুয়ে নাও, দিচ্ছি। সায়ন খেয়ালই করল না আমার সেই শান্ত চেহারার পেছনে কত বড় এক ঝড়ের জন্ম হয়েছে। সে তার মতো পোশাক বদলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আর আমি রান্নাঘরে দাঁড়িয়ে নিজের শেষ চাটা বানালাম। যে চা এতদিন ধরে শুধু অন্যের পছন্দ মতো চিনি আর দুধের মাপে বানিয়ে এসেছি। রাতে যখন পুরো বাসা নিস্তব্ধ, সায়ন অঘরে ঘুমাচ্ছে, আমি তখন বিছানায় শুয়ে নিজের জীবনের নতুন খসড়া তৈরি করলাম। সায়নের চোখের মোহ ভাঙতে কিংবা তাকে কোনো কিছু প্রমাণ করতে নয়, বরং নিজেকে নিজের কাছে ফিরিয়ে আনতেই আমার এই যুদ্ধ। পরদিন সকাল 6টায় সায়নের অ্যালার্ম বাজার আগেই আমি ঘুম থেকে উঠলাম। এতদিন সকাল হলেই রান্নাঘরের দিকে ছুটতাম। সায়নের জন্য গরম ধোয়া ওঠা নাস্তা, বাচ্চাদের টিফিন আর ধোয়া মোছার ব্যস্ততা। কিন্তু আজ আমি সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। ভোরের শীতল বাতাসটা ফুসফুসে টেনে নিয়ে কয়েকটা হালকা ফ্রি হ্যান্ড ব্যায়াম আর স্ট্রেচিং করলাম। সায়ন ঘুম থেকে উঠে হাঁক দিল, রিমি, চা কোথায়? আর আমার সকালের নাস্তা রেডি? আমি ব্যালকনি থেকে ধীর পায়ে হেঁটে ঘরে এলাম। পরনে সাধারণ ঘরের পোশাক, কিন্তু চোখে মুখে এক অনড় দৃঢ়তা। সায়নের দিকে তাকিয়ে একদম সহজ গলায় বললাম, আজ থেকে আর সকালের নাস্তা বা রান্না আমি করব না সায়ন। তুমি অফিসে যাওয়ার পথে বাইরে থেকে কোনো রেস্টুরেন্টে নাস্তা সেরে নিও। ইভিনিং স্ন্যাকও বাইরে খেও। সায়ন চোখ গোল গোল করে তাকালো। মানে, হঠাৎ কি হলো? তুমি তো জানো আমি বাইরের খাবার সহ্য করতে পারি না। সকাল সকাল এসব কি ফাজলামো? আমি শান্ত হেসে বললাম, কোনো ফাজলামো নয়। আমার নিজের কিছু মনের আশা পূরণ করার আছে। এতদিন সংসার আর মাতৃত্ব সামলাতে গিয়ে নিজেকে একদম শেষ করে দিয়েছিলাম। এবার আমি নিজের শরীর আর স্বাস্থ্যের দিকে নজর দেব। যতদিন না আমার নিজের সেই লক্ষ্য পূরণ হচ্ছে, এতদিন ঘরে রান্নাঘরের দায়িত্বে কিছুটা কাটছাট থাকবে। সায়ন রাগে গজগজ করে বলল, তোমার মাথায় নির্ঘাত ভূত চেপেছে। কদিন ব্যায়াম করার ভূত চাপবে, তারপর বুদবুদের মতো মিলিয়ে যাবে। ঢং। সে রাগে গজগজ করতে করতেই জামা কাপড় পরে বাসা থেকে বেরিয়ে গেল। সায়ন চলে যাওয়ার পরপরই আমি আর দেরি করলাম না। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে বাসার কাছের এক সুপরিচিত উইমেন্স জিমে গিয়ে ভর্তি হয়ে এলাম। একজন অভিজ্ঞ ট্রেনারের সাথে কথা বলে আমার পোস্টপার্টম ওয়ার্কআউট আর পার্সোনাল ডায়েট চার্ট বানিয়ে নিলাম। বাড়ি ফিরে এসে প্রথমে রান্নাঘরের তেল মশলাদার খাবারের পসরা বন্ধ করে দিলাম। নিজের জন্য প্রোটিন, শাকসবজি, ফলমূল আর পর্যাপ্ত পানির এক সুনির্দিষ্ট ডায়েট শুরু করলাম। তেলে ভাজা জিনিস, অতিরিক্ত চিনি কিছুই খাবো না। দেখতে দেখতে সময় গড়াতে লাগলো। প্রথম প্রথম সায়ন ভাবছিল
আমি 2-1 দিন পর ক্লান্ত হয়ে আগের রূপেই ফিরে যাব। কিন্তু যখন দেখল আমি প্রতিদিন নিয়ম করে সকালে জিমে যাচ্ছি, মিষ্টি আর প্রসেসড ফুড এক ফোঁটাও ছুঁয়েও দেখছি না, তখন সে বাধ্য হয়ে বাইরের হোটেল আর ক্যাফে থেকেই সকালে নাস্তা সাঁটানো শুরু করলো। সায়নের অভ্যাসে পরিণত হলো বাইরের তেলের পরোটা, ভাজা পোড়া আর ক্যাফের রিচ ফুড খাওয়া। রিমিও আর তার পিছু পিছু সকালের সুষম নাস্তা আর গ্রিন টি নিয়ে দাঁড়িয়ে থাকে না। 2 মাস পর পরিবর্তনটা এলো অলক্ষ্যে, কিন্তু ভীষণ স্পষ্ট হয়ে। একদিন সকালে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সায়ন তার আগের একটি শার্টের বোতাম লাগাতে গিয়ে থমকে গেল। আয়নায় তাকিয়ে দেখল পেটটা আগের চেয়ে বেশ অনেকটাই সামনে চলে এসেছে। টাইট শার্টের বোতামগুলো যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। 2 মাস ধরে টানা বাইরের চর্বিযুক্ত আর তেলে ভাজা খাবার খেয়ে সায়নের নিজেরই এবার ভুঁড়ি বেড়ে বেশ খানিকটা মোটা হয়ে গেছে। ডাবল চিন স্পষ্ট হয়ে উঠছে চেহারায়। ঠিক সেই মুহূর্তে আমি জিম সেশন শেষ করে ঘরে ঢুকলাম। আমার গায়ে ফিডেড ওয়ার্কআউট গিয়ার, গত 2 মাসের কঠোর অনুশাসন, সঠিক খাদ্যাভ্যাস আর জিমের ঘাম ঝরানো পরিশ্রমে আমার শরীর থেকে অতিরিক্ত জমানো মেদ অনেকটাই ঝরে গেছে। পেটের আলগা ভাব অনেকটাই গায়েব, কালচে দাগ মিলিয়ে গিয়ে ত্বক এখন স্বাস্থ্যোজ্জ্বল আর টানটান। গালের মিস্তার দাগগুলো ম্লান হয়ে যেন এক নতুন আভা ঠিকরে বের হচ্ছে। পুরনো রিমির সেই নায়িকা সুলভ রূপটা যেন এক নতুন আত্মবিশ্বাসের সাথে আবার ফিরে আসতেছে। আমি সায়নের পাশ কাটিয়ে আলমারি থেকে তোয়ালে নিতে গেলাম। সায়ন স্তব্ধ হয়ে আয়নার দিকে তাকিয়ে রইল। একপাশে আয়নায় আর নিজের মেদবহুল ক্লান্ত চেহারা, আর অন্য পাশে আয়নার প্রতিবিম্বে ফুটে উঠেছে এক অনন্য, আকর্ষণীয় আর আত্মবিশ্বাসী রিমি। সায়নের মুখের ভাষা যেন এক মুহূর্তে হারিয়ে গেল। সায়ন হঠাৎ চরম উত্তেজনায় আর রাগে চিৎকার করে উঠল, বন্ধ করো এসব, রিমি, প্লিজ বন্ধ করো। আমি আর এগুলো একদম নিতে পারছি না। কি হবে তোমার এত রূপচর্চা করে? কাকে দেখাবে তুমি বলো? সায়নের সেই গলার আওয়াজ পুরো ঘর জুড়ে গম গম করে উঠল। এতদিন সে আমাকে অবহেলা করেছে, বিদ্রূপ করেছে, কিন্তু আজকের চিৎকারটা ছিল তার নিজের ভেতর গড়ে ওঠা এক তীব্র হীনমন্যতা আর পরাজয়ের সুর। আমি তোয়ালেটা একপাশে সরিয়ে ধীর পায়ে সায়নের মুখোমুখি গিয়ে দাঁড়ালাম। আমার চোখের দৃষ্টিতে তখন কোনো ভয় ছিল না, ছিল আগুনের মতো তেজ। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বছরের পর বছর জমা হয়ে থাকা সমস্ত অপমান, কষ্ট আর ক্ষোভ এক মুহূর্তে ফেটে বের হলো। আমি সায়নের দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলে উঠলাম, কি হবে তুমি জানো না? আমার এই মোটা শরীরের জন্য তুমি বাইরে পরকীয়া করে বেড়াও। আমি বুঝি কিছু জানি না? এতদিন কোথায় কোথায় আমাকে আমার শরীর নিয়ে খোঁটা দিয়েছ, আর আমি বোকার মতো মিষ্টি হাসি দিয়ে সব মুখ বুঝে মেনে নিয়েছি। কিন্তু আমি কি ইচ্ছে করে মোটা হয়েছি? উত্তর দাও। তোমাকে বাবা ডাক শোনানোর জন্য আমি জীবনের ঝুঁকি নিয়েছি, মৃত্যুর সাথে লড়াই করেছি। আমার কণ্ঠ কাঁপছিল, কিন্তু প্রতিটি শব্দ শুনছিলাম বানের মতো। সায়ন চমকে উঠে কয়েক পা পিছিয়ে গেল। আমি তার আরও কাছাকাছি গিয়ে বলতে লাগলাম, যে মেয়েটা বিয়ের আগে সারাদিন শুধু নিজের রূপচর্চা করত, মুখে একটা ব্রণ উঠলে সেটা যতক্ষণ না ঠিক হতো ততক্ষণ গলা দিয়ে তার খাবার নামতো না, সকাল 8টা-9টার আগে যার ঘুম ভাঙতো না, সেই মেয়েটা বিয়ের পর তোমার অফিসের আগে ঘুম থেকে উঠত, আয়নায় নিজের মুখটা দেখার আগেই দৌড়ে রান্নাঘরে ছুটত, শুধু তোমার আর তোমার সংসারে দেখাশোনা করবে বলে। বাচ্চা সামলে পুরো সংসার সামলাতে সামলাতে যখন আর নিজের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ রইল না, মোটা হয়ে গেলাম, অমনি তুমি পাল্টে গেলে। আমার চোখ থেকে ততক্ষণে জলের ধারা নেমে এসেছে, কিন্তু গলার আওয়াজ থামেনি। আসলে সায়ন, তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি। তুমি ভালোবেসেছ কেবল একটা সুন্দর মেয়েকে, একটা চকদার শরীরকে, যার পরিণতি হিসেবে এই শরীরের নেশায় তুমি আজ অন্য নারীর শরীরের পেছনে ছুটেছ, পরকীয়ায় জড়িয়েছ। কথাগুলো বলতে বলতে আমি অঝরে কাঁদতে লাগলাম। এতদিন ধরে যে বাঁধ আমি শক্ত করে ধরে রেখেছিলাম তা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। নিজের মাতৃত্বের এই নির্মম অবমূল্যায়ন আর সহ্য হচ্ছিল না।
আমার মুখ থেকে একের পর এক চরম সত্য কথাগুলো শুনে সায়নের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। তার ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে রক্তশূন্য হয়ে গেল। সে নীরার কথা, নিজের ভুল আর আমার প্রতি করা প্রতিটি অবিচারের কথা ভেবে শত চেষ্টা করেও নিজের চোখ দুটো আমার দিকে তুলতে পারল না। অপরাধীর মতো মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল সে। আমার শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছিল। আমি ধপ করে পাশে থাকা বিছানাটায় বসে পড়লাম। দুই হাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগলাম। এ কান্না শুধুই কষ্টের নয়, এতদিন পর বুকের ভেতর জমে থাকা পাথরটা নেমে যাওয়ার কান্না। হঠাৎ অনুভব করলাম সায়ন হাঁটু গেড়ে আমার পায়ের কাছে মেঝেতে বসে পড়েছে। সে কাঁপা কাঁপা হাতে আমার দুটো পা চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আমাকে ক্ষমা করে দাও রিমি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। যে রূপ আর আকর্ষণ আমি বাইরে খুঁজেছি, তার পেছনে যে কত বড় ত্যাগ আর মাতৃত্বের অবদান ছিল সেটা আমি বুঝতে পারিনি। আমি সব সম্পর্ক শেষ করে দেব রিমি। আমি নীরাকে আজই বলে দেব। তুমি যা সাজা দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না। সায়নের চোখের জলে আমার পা ভিজে যাচ্ছিল, কিন্তু আয়নায় তাকিয়ে আজ আর আমি আগের সে অসহায় রিমিকে দেখতে পাচ্ছিলাম না। সায়ন হয়তো আজ নিজের ভুল বুঝতে পেরেছে, পা ধরে ক্ষমা চাইছে, কিন্তু আমার মাতৃত্বের যে মূল্য আমি নিজের রক্ত আর অস্ত্র দিয়ে চুকিয়েছি, তার সত্যিকারের সম্মান আজ আমি নিজেই অর্জন করে নিয়েছি। আমি চোখ মুছে নিজেকে সোজা করে বসলাম। সায়নের আকুল কান্না আর ক্ষমা চাওয়ার শব্দে রুমটা ভারী হয়ে উঠল। সায়ন আমার পা দুটো জড়িয়ে ধরে বারবার একটাই আকুতি জানাচ্ছিল, আমাকে একটা সুযোগ দাও রিমি, বাচ্চাদের দোহাই লাগে, আমাকে ফিরিয়ে নিও না। আমি সায়নের দিকে তাকালাম। এই সেই মানুষ যাকে একদিন অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। তার চোখের জলে আজকের অনুশোচনাটা হয়তো সত্যি, কিন্তু সেই অনুশোচনা কি আমার ভেঙে যাওয়া হৃদয়টাকে আবার আগের মতো জোড়া লাগাতে পারবে? ঠিক সেই মুহূর্তে পাশের ঘর থেকে ছোট বাচ্চার ঘুম ভাঙা ডাক ভেসে এলো, মা। আমার ভেতরের মাটা এক মুহূর্তে জেগে উঠল। বুকটা চুরমার হয়ে গেলেও আমি সায়নের কাছ থেকে ধীরে ধীরে পা দুটো ছাড়িয়ে নিলাম। চোখের পানি মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, ওঠো সায়ন। সায়ন অশ্রুসজল চোখে আমার দিকে তাকালো, যেন এক দণ্ডিত অপরাধী তার রায়ের জন্য অপেক্ষা করছে। আমি শান্ত গলায় বললাম, আমাদের দুটো সন্তান আছে সায়ন। তাদের নিষ্পাপ চোখগুলোর দিকে তাকিয়ে তাদের ভবিষ্যতের কথা ভেবে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সংসারটা হয়তো ভাঙব না, বাচ্চাদের বাবা হিসেবে তুমি এ ঘরেই থাকবে। সায়নের চোখে এক চিলতে স্বস্তির আলো ফুটে উঠতেই আমি হাত তুলে তাকে থামালাম। শক্ত গলায় যোগ করলাম, কিন্তু মনে রেখো, আমি ক্ষমা করেছি শুধু আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে, তোমার ভালোবাসা ফিরে পেয়ে নয়। সায়ন, ভুল মানুষ সবাই করে, কিন্তু বিশ্বাসের কাজ একবার ভেঙে গেলে তার কখনো জোড়া লাগে না। তুমি হয়তো ভেবেছো সব আগের মতো হয়ে যাবে, কিন্তু না। যে ক্ষত তুমি আমার বুকে এঁকে দিলে, সেই ক্ষত চিহ্নটা সারা জীবন আমার ভেতরে রয়ে যাবে। এই সংসারে আমি থাকব, কিন্তু তোমার সেই পুরনো রিমিকে তুমি আর কখনো খুঁজে পাবে না। কথাগুলো শেষ করে আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। ধীর পায়ে বাচ্চাদের ঘরের দিকে হেঁটে গেলাম। সায়ন মাথা নিচু করে নিস্তব্ধ হয়ে বসে রইল। সে বুঝতে পেরেছে সে তার সংসার আর সন্তানদের হয়তো ফিরে পেয়েছে, কিন্তু একজন নারীর নিখাদ ভালোবাসা আর অন্ধ বিশ্বাসকে সে চিরতরে হারিয়ে ফেলেছে। আর আমি আয়নায় তাকিয়ে নিজের আত্মবিশ্বাসী প্রতিবিম্বটার দিকে তাকালাম। আমি আর কারো অবহেলার পাত্রী নই। নিজের মাতৃত্বকে সম্মান জানিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি বাঁচব, নিজের শর্তে, নিজের মর্যাদায়। সমাপ্ত। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।